আজকের গল্প পুরনো কবরস্থান। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। রাত তখন গভীর। গ্রামটির নাম বটতলা। নামটা শুনলেই বোঝা যায় বটগাছের ছায়ায় ঢাকা এক অজপাড়া গা। গ্রামে সন্ধ্যা নামলেই একটা ভুতুড়ে নীরবতা সবকিছুকে চেপে ধরে। চারপাশ অন্ধকারে ঢাকা, বাতাসে এক অদ্ভুত শীতলতা। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো কবরস্থান। কবরস্থানটি প্রায় 100 বছর পুরনো, ঘন বাঁশবনের ভেতরে লুকানো। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পরে কবরস্থানের কাছে গেলে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায়, ঝুমঝুমি বাজানোর মতো শব্দ, যেন কেউ ডেকে বলছে, এসো আমার সঙ্গে খেলা করো। রিফাত কলেজ পড়ুয়া এক ছেলেকে নিয়ে গল্পটা শুরু। শহরে পড়াশোনা করলেও গ্রামের বাড়িতে খুব বেশি আসা যাওয়া ছিল না। এবার দীপাবলিতে ছুটিতে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কবরস্থান নিয়ে আলোচনা শুরু হয়। রিফাতের বন্ধুরা মজা করে বলে, তুই সাহসী, রাত 12টায় গিয়ে ওই কবরস্থানের ভেতর গিয়ে দেখ, সাহসী হলে ফিরে এসে গল্প বলবি। রিফাত হেসে বলে, ভূত কিছুই নেই, তোমরা সব অলীক গল্প বানাও, আমি কাল রাতেই যাব। পরদিন রাত 11টা। রিফাত একা হাতে টর্চ নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যায়। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাস প্রশ্বাসও যেন কানে বাজছে। বাঁশবন পেরিয়ে পুরনো কবরস্থানে পৌঁছালেই দেখা যায় বিশাল এক বটগাছ, যার শেকড় মাটিতে লুটিয়ে পড়েছে। মাটির কবরগুলো ভেঙে গেছে, যেন সেগুলো শতাব্দীর ভার সইতে পারেনি। হঠাৎ করে রিফাত টের পায় কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছন ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। টর্চের আলোটা ঝাপসা হয়ে আসে, যেন এর ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে। তখনই সে শুনতে পায় একটা মৃদু হাসি, যেন একটা শিশুর হাসি। রিফাতের গা শিউরে উঠে। সে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখে না। তারপরই একটা শীতল হাওয়া তাকে ঘিরে ধরে। সেই মুহূর্তে টর্চের আলো সম্পূর্ণ নিভে যায়। রিফাত কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই শুনতে পায় কেউ ফিসফিস করে বলছে, রিফাত সেদিন কোনো রকমে দৌড়ে বাড়ি ফিরে আসে। সে ঘামে ভিজে একেবারে কাহিল। বন্ধুদের কাছে পরদিন সব খুলে বলে, কিন্তু বন্ধুরা মনে করে রিফাত দুঃস্বপ্ন দেখেছে বা ভয় পেয়ে কল্পনা করেছে। রিফাতের মনে হয় রহস্যটা উন্মোচন করতেই হবে। 3 দিন পর রিফাত আবার যায় কবরস্থানে। এবার সে নিয়ে যায় মোবাইল ফোনের ক্যামেরা। মাঝরাতে বটগাছের কাছে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করে। ছবি তোলার সময় আবার সেই শিশুর হাসি শুনতে পায়। এবার সে স্পষ্ট দেখতে পায় একটা ছোট মেয়ে সাদা পোশাক তার সামনে দাঁড়িয়ে। মেয়েটি হাসি মুখে বলে, আমার সঙ্গে খেলবি? রিফাত চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার মনে হয় সে এক জায়গায় আটকে গেছে। মেয়েটি আবার বলে, আমাকে খুঁজে বের করো, আমার কবরটা এখানে কোথাও আছে। রিফাত পরে জানতে পারে বছর 50 আগে এই গ্রামের এক বাচ্চা মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। পরে তার লাশ এই কবরস্থানে দাফন করা হয়, কিন্তু গ্রামের লোকেরা বলে মেয়েটির আত্মা শান্তি পায়নি। সে মাঝে মাঝেই সন্ধ্যার পরে কবরস্থানে ঘুরে বেড়ায়। রিহাত সাহস করে মেয়েটির কবর খুঁজে বের করে কবরটি ভেঙে নতুন করে মাটি দেয়। পঞ্চায়েতের সাহায্যে সে সেখানে প্রার্থনা করে। তারপর থেকে কবরস্থান আর ভুতুড়ে হয়নি, কিন্তু রিফাতের মনে মাঝে মাঝে সেই শিশুর হাসি প্রতিধ্বনিত হয়। রিফাত ভেবেছিল সবকিছু শেষ, শিশুটির আত্মা শান্তি পেয়েছে, আর সে কখনোই কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হবে না। কিন্তু কয়েকদিন পর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে রিফাত তার পড়ার টেবিলে বসে ছিল। হঠাৎ করেই সে টের পায় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। আবার লেখায় মন দিতে চেষ্টা করে, কিন্তু টেবিলের পাশে রাখা গ্লাসটি হঠাৎ নিজে থেকেই পড়ে যায়। রিফাত উঠে গ্লাসটি তুলতে গেলে
একটি শীতল স্পর্শ অনুভব করে, যেন কেউ তার হাত ধরে টানছে। তার ভেতর থেকে কোনো এক অজানা ভয় তাকে গ্রাস করে। মনে হয় এই শিশুর আত্মা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পরদিন রাতে রিফাত ঘুমিয়েছিল, হঠাৎ একটা স্বপ্ন দেখে চমকে উঠে। স্বপ্ন দেখে সেই ছোট্ট মেয়েটি তার কাছে এসে বলছে, তুই শুধু কবরটা ঠিক করলেই আমি শান্তি পাবো না, আমাকে যে মেরেছে তাকে খুঁজে বের কর। সে এখনো বেঁচে আছে, আমি মরে গেছি, কিন্তু আমার হত্যার বিচার হয়নি। রিফাত ঘুম ভেঙে উঠে বসে, তার সারা শরীরে ঘাম, বুক ধড়ধড় করছে। সে বুঝতে পারে কোনো কিছু তার জন্য অপেক্ষা করছে। পরের কয়েকদিন রিফাত গ্রামের পুরনো মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। ছোট্ট মেয়েটির নাম ছিল সুমি। তার মা বাবা অনেক আগে গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু এক বৃদ্ধা তাকে জানান সুমির মৃত্যু ছিল অস্বাভাবিক। তাকে খেলতে যাওয়ার নামে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। বৃদ্ধা আরও বলেন, সেই সময় গ্রামের এক লোককে সন্দেহ করা হয়েছিল, নাম ছিল সুধীর, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো এই গ্রামেই আছে। রিফাত সুধীরের খুঁজে বের হয়, জানতে পারে সে গ্রামের বাইরে এক নির্জন বাড়িতে থাকে। এক রাতে সাহস করে রিফাত তার বাড়িতে যায়। সুধীর তাকে দেখে একটু ঘাবড়ে যায়। রিফাত সরাসরি তাকে সুমির প্রসঙ্গে জিজ্ঞাসা করে। প্রথমে সুধীর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রিফাত তাকে চাপ দিতে থাকে। সুধীর হঠাৎ রাগান্বিত হয়ে চিৎকার করে ওঠে, হ্যাঁ, আমি মেরেছিলাম। ও আমাকে দেখেছিল এমন কিছু করতে যা কেউ জানলে আমার জীবন শেষ হয়ে যেত, তাই ওকে খুন করে কবরস্থানে পুঁতে দিয়েছিলাম। রিফাত এই স্বীকারোক্তি মোবাইলে রেকর্ড করে গ্রাম পঞ্চায়েত এবং পুলিশের কাছে প্রমাণ জমা দিয়ে সুধীরকে গ্রেপ্তার করায়। সুমির হত্যার বিচারের দাবিতে পুরো গ্রাম একজোট হয়। সুধীর শান্তি পাওয়ার কয়েকদিন সুধীর শাস্তি পাওয়ার কয়েকদিন পর রিফাত আবার একটি স্বপ্ন দেখে। সেখানে সুমি সাদা পোশাকে দাঁড়িয়ে থাকে, তার মুখে মৃদু হাসি। সে বলে, তুই আমার ন্যায় বিচার দিয়েছিস, এখন আমি শান্তি পেয়েছি, ধন্যবাদ। এরপর থেকে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, রিফাতের জীবন স্বাভাবিক হয়ে যায়। গল্পটি এখানেই শেষ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্পটি চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।